আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মারুফা একাডেমিতে আপনাকে স্বাগতম। সঙ্গে আমি মারুফা। আজকে বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন নিয়ে আলোচনা করব। আপনারা যারা একেবারে বিগিনার, বিরাম চিহ্ন সম্পর্কে আপনাদের ধারণা নেই, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করছি ভিডিও শেষে আপনার খুব সুন্দর একটা ধারণা তৈরি হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আর একটা কথা বলি যে আমরা প্রথমে কিছু প্রাথমিক কথা বলি। বিরাম চিহ্ন, যেটা অন্য নাম ছেদ বা বিরতি চিহ্ন, বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। তো আমরা যেহেতু আজকের হেডিং নিয়েছি বিরাম চিহ্ন, বিরাম বা ছেদ বা বিরতি চিহ্ন। এই বিরাম চিহ্ন নিয়ে একেবারে মূল টপিকের আগে কিছু প্রশ্ন বিসিএস, নিবন্ধন, প্রাইমারি সহ একাডেমিক বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। আমরা প্রথমে বিরাম চিহ্ন নিয়ে প্রাথমিক কিছু আলোচনা করি। বিরাম চিহ্নটা কি আসলে? বিরাম চিহ্ন, এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, বিরাম চিহ্ন হলো একজন বক্তা যখন একটা বক্তব্য দিবে সেই বক্তব্যটার অর্থটা যেন সুস্পষ্ট হয়, এইটা বোঝানোর জন্য বাংলা ভাষায় কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এটাকে মূলত বিরাম বা ছেদ চিহ্ন বলা হয়। বিরাম চিহ্ন কিন্তু আগে বাংলায় ছিল মাত্র একটা, যেটাকে বলা হতো দাড়ি। দাড়ি বলা হতো। এরকম একটা দাড়ি আপনারা তো সকলেই জানেন। এই দাড়ির আবার দুইটা ধরন ছিল। এই দাড়ি দুই ধরনের ছিল, এক দাড়ি আর একটা ছিল দুই দাড়ি। প্রাচীন যুগে এবং মধ্যযুগে এই দুই ধরনের দাড়ি মূলত ব্যবহার ছিল, এই দুই ধরনের বিরাম চিহ্ন ব্যবহার হতো। কিন্তু সর্বপ্রথম বাংলা ভাষায় পূর্ণাঙ্গ, যে এখন আমরা যে বিরাম চিহ্নগুলো দেখি, এই পূর্ণাঙ্গ বিরাম চিহ্ন প্রবর্তন করেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম এই দুই দাড়ি ছাড়াও এখন বর্তমানে আমরা যে বিরাম চিহ্নগুলো দেখতে পাই, এই সকল বিরাম চিহ্ন বাংলা সাহিত্যে তিনি প্রথম প্রচলন করেছিল। এই জন্য প্রশ্ন এসে থাকে, বাংলা সাহিত্যে সর্বপ্রথম বিরাম চিহ্নের প্রবর্তক কে ছিলেন? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু বিসিএস, নিবন্ধন সহ অন্যান্য সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিরাম চিহ্নের প্রবর্তন করেছিল মূলত 1847 সালে। 1847 সালে তিনি বিরাম চিহ্নের প্রবর্তন বা প্রয়োগ শুরু করেছিলেন। প্রশ্ন এসে থাকে কোন গ্রন্থে তিনি সর্বপ্রথম বিরাম চিহ্নের প্রয়োগ করেছিলেন? উত্তর, বেতাল পঞ্চবিংশতি। এটাও কিন্তু বিসিএস সহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাংলা সাহিত্যে সর্বপ্রথম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থে বিরাম চিহ্নের প্রয়োগ করেছিলেন? বেতাল পঞ্চবিংশতি। এটা হয়েছিল 1947 সালে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনারা অবশ্যই এটা মুখস্থ করে রাখবেন। এবার যে কথাটা, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন, আমরা তো জানি যে একটা বাক্যকে, একটা বাক্যের সুর, ছন্দ, তাল, একটা শব্দাংশ, বাক্যাংশকে পৃথক করা বা সংযোগ করা, এই সকল কিছু কিন্তু বিরাম চিহ্নের মাধ্যমে ঘটে থাকে। আমরা যে একটা বাক্যকে বলি, আমরা একটা বাক্যকে যাতে আমরা সঠিকভাবে আবেগ প্রকাশ করতে পারি, রাগ প্রকাশ করতে পারি, প্রশ্ন করতে পারি, একটা বাক্যের সাথে একটা বাক্যের পৃথক ঘটাতে পারি, একটা বাক্যের সাথে একটা সংমিশ্রণ করতে পারি, এটার জন্য কিন্তু বিরাম চিহ্নের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিরাম চিহ্ন কয়টি, এটা নিয়ে কিন্তু বিভিন্ন কনফিউশন আছে। যেমন বিরাম চিহ্ন মোট
পুরাতন বোর্ড বই, যেটা মুনির চৌধুরীর লেখা, এই মুনির চৌধুরীর বোর্ড বই অনুযায়ী দশম শ্রেণীর বোর্ড বই অনুসারে বিরাম চিহ্ন হচ্ছে 12টি। বিরাম চিহ্ন 12টি। কিন্তু আবার এই যে নবম দশম শ্রেণীর বোর্ড বই 2022, সেখানে কিন্তু আবার বিরাম চিহ্ন 13টি। আবার বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, সেখানে কিন্তু বিরাম চিহ্ন 16টি। আবার কোনো কোনো জায়গায় কিন্তু বিরাম চিহ্ন দেখা যায় 18টি। তো আমরা এখন কি করব? এত কনফিউশনের দরকার নেই। আমরা সবাই যেটা মুনির চৌধুরীর নবম দশম শ্রেণীর বোর্ড বই, যেটাকে আমরা মানে সবাই খুব গুরুত্বের সাথে দেখি, আমরা আজকে মানে পরিচিত হব এই মুনির চৌধুরী বর্ণিত 12টি বিরাম চিহ্ন নিয়ে, আর বাকিগুলো না আমি আপনাদেরকে বলে দেব। তো আসুন আমরা এখন এই 12টি বিরাম চিহ্ন সম্পর্কে একটা ধারণা অর্জন করার চেষ্টা করি। দেখুন, বিরাম চিহ্নের প্রথমটা হলো দাড়ি। আমরা তো জানি দাড়ি এভাবে দিতে হয়, এটা এক দাড়ি। আমি আগেই বলছি দাড়ি দুই ধরনের, এক দাড়ি এবং দুই দাড়ি। মানে 1947 সালে যে বিরাম চিহ্ন মানে প্রচলনের আগে এই এক দাড়ি এবং দুই দাড়ি দিয়ে প্রাচীন যুগে এবং মধ্যযুগে সব সাহিত্যগুলো তৈরি করা হয়েছিল, রচনা করা হয়েছিল। এরপরে প্রশ্ন চিহ্ন, প্রশ্ন চিহ্ন, এর পরেরটা হচ্ছে বিস্ময় চিহ্ন। এই তিনটাকে মূলত বলা হয় পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ। এরপরে কোলন, এই যে দুইটা ডট, কোলন, একটু লম্বা করে দাগ, এটা হচ্ছে ড্যাশ। কোলনের মাঝখানে আবার একটা দাগ, এটাকে বলা হয় কোলন ড্যাশ। এরপরে আমরা তো এটাকে সকলে চিনি, মানে আমরা সবসময় এটা ব্যবহার করি, কমা। এটাকে বলা হয় উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন। আমরা ন্যারেশনের সময় কিন্তু এটা দেখে থাকি। এরপরে যে এটাকে বলা হয় সেমিকোলন। এটাকে বলা হয় ইলেক বা লোপ চিহ্ন। এই যে ড্যাশ, ড্যাশের চেয়ে একটু ছোট, এটাকে বলা হয় হাইফেন বা সংযোগ চিহ্নও বলা হয় এটাকে। আর এই যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, এই তিনটা মিলে এটাকে বলা হয় বন্ধনী চিহ্ন। মানে ব্র্যাকেট মোট 3 ধরনের, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। যেসব ব্যাকরণবিদ বলেছেন যে 13 প্রকার, 16 প্রকার, 18 প্রকার, যেসব ব্যাকরণবিদ বলেছেন যে বাংলা ভাষায় বিরাম বা ছেদ চিহ্ন মোট 16টি, 18টি, সেখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এগুলোকে আলাদা আলাদা করে বিরাম চিহ্ন হিসেবে গণনা করা হয়েছে। তারপরে এই যে আপনারা জানেন যে ইনভার্টেড কমা বা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, এটা কিন্তু মানে জোড় উদ্ধরণ। আবার আরেকটা আছে, সেখানে কিন্তু এরকম একটা করে দেওয়া হয়, সিঙ্গেল ইনভার্টেড কমা, সেটাকেও একটা ধরা হয়েছে। তারপরে ধরা হয়েছে এরকম একটা ডটকে বলা হয়েছে এক বিন্দু। তারপরে এই 3টা বিন্দু বলা হয়েছে, তাকে বলা হয়েছে ত্রিবিন্দু। এই যে এই সকল কিছু মিলায়ে মূলত বলা হয়েছে যে বিরাম চিহ্ন 16টি, 18টি, 13টি এরকম। তো আমরা মৌলিক বিরাম চিহ্ন যেগুলো, আমরা সেগুলো শিখব। দেখুন, এই যে কোলন, এই কোলনের আর একটা নাম হচ্ছে যুক্ত বিরাম, বিরাম চিহ্ন। যেমন এই দেখেন, এই যে কোলন এবং ড্যাশ দুটো মিলেই কিন্তু কোলন ড্যাশ হয়েছে। এবার আসুন আমরা একটু একটু করে জানার চেষ্টা করি। দাড়ি পূর্ণচ্ছেদ, প্রশ্ন চিহ্ন পূর্ণচ্ছেদ এবং বিস্ময় পূর্ণচ্ছেদ, এই তিনটাকেই পূর্ণচ্ছেদ বলা হয়। আমরা অনেক সময় জানি দাড়িকে পূর্ণচ্ছেদ বলা হয়, কিন্তু প্রশ্ন চিহ্ন এবং বিস্ময়ও পূর্ণচ্ছেদ বলা হয়, কারণ আমরা একটা সাধারণ স্বাভাবিক বাক্য, পূর্ণ বাক্য শেষে কিন্তু আমরা দাড়ি ব্যবহার করি। আবার একটা আমরা পূর্ণ প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। আবার আমরা একটা পূর্ণ বিষয়সূচক বাক্যে কিন্তু বিষয়সূচক চিহ্ন ব্যবহার করি। তাহলে এই তিনটাকে বলা হয় পূর্ণচ্ছেদ। তাহলে যদি প্রশ্ন হয়ে থাকে যে বিরাম চিহ্নে পূর্ণ চিহ্ন কয়টি, পূর্ণচ্ছেদ কয়টি, 3টি বলবো আমরা অ্যান্সারে। এরপরে যে কোলন,
ড্যাশ এবং কোলন ড্যাশ। এই যে দাড়ি, প্রশ্নচিহ্ন, বিস্ময়, কোলন ড্যাশ এবং কোলন ড্যাশ, এই ছয়টা, এই টোটাল ছয়টার একসাথে আপনারা শিখে রাখবেন যে বিরতি নিতে হবে 1 সেকেন্ড। মানে দাড়ি, প্রশ্নচিহ্ন, বিস্ময়, কোলন ড্যাশ, কোলন ড্যাশ। এইভাবে যদি আপনি সিরিয়াল ওয়াইজ মুখস্থ করেন দেখবেন আপনি কিন্তু ভুলবেন না। এই ছয়টাতে মূলত আমরা 1 সেকেন্ড টাইম সময় পাবো থামার জন্য। এরপরে যেটা, সেটা হলো কমা। কমাকে বলা হয়, আমি একটু এখানে লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। কমাকে বলা হয় পাদচ্ছেদ। পাদচ্ছেদ বা স্বল্পচ্ছেদ। দেখুন, এটাকে পাদচ্ছেদ বা স্বল্পচ্ছেদ বলা হয় কেন? কারণ এখানে বিরতিকাল, দেখেন এই যে কমার বিরতিকাল কিন্তু 1 বলার সময়। 1 বলার সময়। এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন, এবং প্রশ্ন না পারলেও সমস্যা নেই, আমি একটু পরে আবার বুঝিয়ে বলছি। 1 বলার সময় বেশি নাকি এই যে 1 সেকেন্ড বেশি? অবশ্যই 1 সেকেন্ড বেশি। কারণ আমি এক যে বলবো মানে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি বলবো না। এক বলার জন্য আমার একটা লিমিটেশন আছে। মানে আমি 1 সেকেন্ডে 4 বার বলতে পারবো এক। মানে 1 সেকেন্ডকে আমি 4 ভাগ করব, করে প্রত্যেক এক ভাবে একবার এক বলবো। মানে এক এরকম করে বলবো। মানে 1 সেকেন্ডে আমি 4 বার বলতে পারবো। তার মানে দাড়িতে যদি 1 সেকেন্ড থামতে হয় তাহলে সেই 1 সেকেন্ডের 4 ভাগ, 1 ভাগ সমান হচ্ছে আমাকে কমাতে থামতে হবে। এই জন্য এই যে খুব কম সময়, খুব অল্প একটা সময় থামতে হবে, এই জন্য এটাকে বলা হয় স্বল্পচ্ছেদ। মানে খুব কম সময় থামতে হবে। এবং পাদচ্ছেদ বলা হয় কেন কমাকে পাদচ্ছেদ বলা হয় কারণ আমরা জানি পদ, একটা পদ, তারপর আর একটা পদ, এই পদের পরে পরে কিন্তু আমরা কি করি? আমরা পদের পরে পরে কিন্তু কমা ব্যবহার করি। আমরা জানি আলাদা আলাদা শব্দ যখন একটা বাক্যের মধ্যে আসে তখন প্রত্যেকটা আলাদা আলাদা শব্দকে একটা পদ বলা হয়। এই পদের পরে পরে কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু কমা ব্যবহার করি। এই জন্য এটাকে পাদচ্ছেদ বলা হয়। তাহলে পরীক্ষায় কিন্তু এসে থাকে যে কমার অপর নাম কি? পাদচ্ছেদ অথবা স্বল্পচ্ছেদ। তাহলে স্বল্পচ্ছেদ কেন এবং পাদচ্ছেদ কেন, আপনি যদি এরকম বিষয়টা সুন্দরভাবে শেখেন তাহলে কিন্তু আপনি আর ভুলবেন না। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো জবের পরীক্ষার জন্য। তাহলে এই কমার জন্য আমরা 1 বলার সময় থামবো, আর 1 বলার সময় অবশ্যই সেকেন্ডের থেকে অনেক কম। মানে 1 সেকেন্ডে আমি 4 বার বলতে পারবো। তাহলে আমাদের কমা সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হয়ে গেল। এরপরে দেখেন উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন আবার এটাকে উদ্ধৃতি চিহ্ন বলা হয়। আমরা ইনভার্টেড কমা ব্যবহার মানে বলে থাকি ইংলিশে। তো দেখুন এই উদ্ধরণ চিহ্ন কিন্তু আমি 1 বলার সময়, তাহলে কমা এবং উদ্ধরণ চিহ্ন এই দুইটা কিন্তু আমরা 1 বলার সময় অপেক্ষা করব। 1 বলার সময় আমরা বিরতি নিতে পারবো। এই দুইটা আপনি এরকম ভাবে মুখস্থ করবেন। মানে আমি যে এখানে যে চার্টটা দিয়েছি এই চার্ট অনুযায়ী যদি আপনি আপনার ব্রেনে সেট করেন তাহলে কিন্তু আপনার আর ভোলার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে যেটা, সেটা হলো সেমিকোলন। আমরা জানি সেমিকোলন এরকম করে দিতে হয়। এই সেমিকোলনে দেখুন কি 1 বলার দ্বিগুণ সময়। 1 বলার দ্বিগুণ সময় মানে কি? কমার থেকে বেশি সময় এবং দাড়ির থেকে কম সময়। এই জন্য এই সেমিকোলনকে কিন্তু সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ, অর্ধচ্ছেদ মানে অর্ধেক, মানে হাফ সেকেন্ড। মানে আমি 1 সেকেন্ডকে অর্ধেক ভাগ করব, তার মধ্যে আমি একবার করে আমি বলবো 1। তাহলে এর নামের মধ্যে দেখেন সেমিকোলনের নামের মধ্যেই কিন্তু কতটুকু বিরতি নিতে হবে খুব স্পষ্ট। আমরা যদি এরকম বুঝে বুঝে সুন্দর করে পড়ি তাহলে কিন্তু আমাদের আর গদ মুখস্থ করার দরকার হবে না। আর একদিনেই কিন্তু আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শেষ করে ফেলতে পারবো।
তাহলে সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। পরীক্ষায় কিন্তু আসে যে সেমিকোলনের অপর নাম কি, অর্ধচ্ছেদ, অথবা অর্ধচ্ছেদ সমান সমান কি কি বিরাম চিহ্নের কোনটাকে নির্দেশ করে, সেমিকোলনকে নির্দেশ করে। তাহলে আমরা এটা কত সুন্দর শিখে ফেললাম। এরপরে যেটা সেটা তার একটাই কিন্তু এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন, এটা কিন্তু এই একটাই। এরপরে দেখুন এই যে ইলেক বা লোপ চিহ্ন, ইলেক বা লোপ চিহ্ন এবং এই যে ড্যাশের থেকে একটু ছোট এটাকে হাইফেন বলা হয়, এবং এই যে তিনটা ব্র্যাকেট বন্ধনী চিহ্ন, এখানে কিন্তু কোনো থামার প্রয়োজন নেই, মানে এরা থাকলে কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো পড়া চালিয়ে যাবেন, মানে থামার কোনো দরকার নেই। তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই যে বিরাম চিহ্নের 12টা চিহ্ন সম্পর্কে কতটুকু থামতে হবে, কাকে দেখতে কেমন, কার মানে অন্য নাম কি, আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবেই শিখে ফেললাম। এভাবে আপনিও শিখে রাখবেন, দেখবেন যে আপনার আর আলাদা আলাদা 1 সেকেন্ড নাকি 1 সেকেন্ডের দ্বিগুণ, দ্বিগুণ কেন হলো, আপনার কিন্তু আর পড়া লাগবে না, একদিনেই আপনার এটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা তো আমরা জেনে গেলাম। তো এরপরে আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আপনাদের এই পার্টটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আজকে তো আমি বিরাম চিহ্নের পরিচয় দিয়েছি, এরপরের দিন আমি আপনারা যদি চান তো আমি বিরাম চিহ্নের ব্যবহারটা দেখাবো। যে আমি এখন অবশ্যই বলেই দিয়েছি যে দাড়ি, প্রশ্ন চিহ্ন এবং বিস্ময় চিহ্ন কোথায় বসে, এবং বাকিগুলো আমি ইনশাল্লাহ বলে দিব ভিডিওতে। যদি আপনারা ভিডিওটি দেখতে আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে কমেন্ট বক্সে ভিডিও পেতে চাই বলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ দ্বিতীয় পার্ট আমি ভিডিও করে দেব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।